দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব ফের রাশিয়া ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্ত পেল কয়জন। আরো জানিয়ে দিব যে কারণে গাজায় গণহত্যার দায় আমেরিকার। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি যুদ্ধ লাগবে বললেন ভ্লাদিমির পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এবার শুনুন বিস্তারিত। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জনবসতি এলাকায় আঘাত করেছে। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার 15 সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে খবর রাইটার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কিছুক্ষণ আগে তেল আবিব সহ মধ্য ইসরায়েলে বিমান হামলায় সরেঞ্জ বাজানো হয়। বাসিন্দাদের নিরাপত্তা স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের মধ্য অঞ্চলে সরেঞ্জ বাজানোর পরে একটি ফার্সে টু সাইড মিসাইল পূর্ব দিক থেকে মধ্য গাজায় যে আক্রমণ করে তা সান্ত্বনা করা হয়। এটি একটি খোলা এলাকায় পড়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া এই অঞ্চলের বিশাল আওয়াজ শোনা গেছে, তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি পরিহিত করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা থেকে এই শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শী বর্বরতা রাইটার্স জানিয়েছে, ইসরায়েলের মধ্য অঞ্চলে একটি খোলা মাঠে গোটা উড়িয়ে গেছে। এর আগে গত জুন মাসে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিরোধী তেল আবিব দীর্ঘ পল্লাব ড্রোন দিয়ে হামলা চালায়। সেই হামলায় একজন নিহত এবং 4 জন আহত হয়। ফের রাশিয়া ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্ত পেল কয়জন। এবার শুনুন বিস্তারিত। যুদ্ধর পরিস্থিতি মাঝেই আরো 206 জন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষ থেকে 103 জন করে মোট 206 জন মুক্ত দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। বন্দি মুক্তর বিষয়টি আদালতে নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেন। এছাড়া আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক্সা এক পোস্টে বলেন, সফলতার সঙ্গে আমাদের আরো 103 জন যোদ্ধাকে রাশিয়ায় বন্দি থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি। এর আগে গত আগস্ট মাসে আরব আমিরাতের মধ্যস্থ রাশিয়া ও ইউক্রেন 115 জন করে মোট 300 জন বন্দি বিনিময় করে। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থ রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত 1994 জন বন্দি বিনিময় করেছে। আরো জানিয়ে দিব যে কারণে গাজায় গণহত্যার দায় আমেরিকার। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় নির্বাচনে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল সেনাদের বর্বরতা থেকে বাঁচতে পারছে না শিশু, নারী ও বৃদ্ধরা। একের পর এক আক্রমণের বিশাল দালাল ঘুষিয়ে দিচ্ছে ইসরায়েল সেনারা। গাজায় ফিলিস্তিনের কান্না শব্দ বাতাসে জড়িয়ে হয়ে উঠছে, সেই কান্না নাড়া দিচ্ছে না পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। উল্টো নির্বাচন বর্বরতা ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজায় গণহত্যা মন্দ দিয়ে যাচ্ছে দেশটি। এই গাজায় সামরিক যুদ্ধে অংশ না নিয়েও এর দায় আমেরিকার। গাজায় গণহত্যার দায় কেন আমেরিকার নয়, বরং সেই প্রশ্নে তুলতে পারছেন না আপনি? কিভাবে? চলুন সেই হিসাব মিলাই। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত। বিশ্বের যে জায়গাতে যুদ্ধ সেখানেই কোনো না কোনো ভাবে জড়িত আছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেবে না এটা ধরে নিয়েই যেন সব সময় প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা দেশটির প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালেই দেখা যায়। কেননা মার্কিন প্রতিরক্ষা বাজেট বলছে বিশ্বের প্রায় 10টি দেশের বাজেট এক করলে সেই অংশ দাঁড়াবে তার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ঢের বেশি। অর্থাৎ স্বাভাবিকভাবে একটি আন্তর্জাতিক আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের। এছাড়া 9/11 পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র, যে জন্য তারা আফগানিস্তান লম্বা সময় সামরিক শাসন চালিয়েছে। বর্তমানে গাজা ইসরায়েলের যুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছে, সেখানে তাদের সিদ্ধান্ত গণহত্যা চালানো হচ্ছে, কেননা এই যুদ্ধে সমর্থন ও অস্ত্রের স্লোগান দিচ্ছে আমেরিকা। তবে গাজায় যুদ্ধের পেছনে অবশ্যই ধর্মীয় প্রভাব রয়েছে, কেননা মুসলিমরা স্বাভাবিকভাবেই পাল্টাকে পবিত্র ভূমি হিসেবে শ্রদ্ধা করে। এভাবে ইহুদি এবং খ্রিস্টানরা এটিকে নিজেদের পবিত্র ভূমি হিসেবে মনে করে এর দখল নিতে চায়। এছাড়া এই যুদ্ধের পিছনে ঐতিহাসিক প্রবাস রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলে দখলকৃত 7 দশকের বেশি পুরনো ইতিহাস রয়েছে। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি নির্বাচন করতে চায় তারা। তবে মার্কিনদের দায় কম নয়, কেননা এবারের প্রথম নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষকে হত্যা জড়িয়েছে। আফগানিস্তানে এবং প্রভূত ইরানকে মৃত্যু ও ধ্বংস চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র গত গণহত্যার পেয়ে দিয়েছে তার হিসেবে বলা কঠিন, তাই গাজা যুদ্ধের দায় এড়ানোর সুযোগ সেই মার্কিনদের। আরো জানিয়ে দিব, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি যুদ্ধ লাগবে বললেন ভ্লাদিমির পুতিন। এবার শুনুন বিস্তারিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার বলেছেন, ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে লড়বে। এটি সংঘাতের কর্তৃপক্ষ এবং পরিস্থিতি পরিবর্তন করবে বলে উল্লেখ করেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে মিত্রদের কাছে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি চেয়েছে। এসবের মধ্যে মার্কিন আর্মি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এটিসিএর ও ব্রিটিশ স্বার্থ লর্ড ইকুস ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মস্কোর আক্রমণের ক্ষমতা সীমাহীন করা যাবে। পুতিন এখন পর্যন্ত তার করা সবচেয়ে কঠিন মন্তব্য করেছেন। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘ পল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা সরাসরি যুদ্ধের মধ্যে তাদের টেনে নিয়ে আসবে, কারণ এসব ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট টাইটম সেট এবং ফাইল পথের প্রকৃত নাট্য সেনাবাহিনীর কর্মীদের করতে হবে, যেহেতু কিয়েভের এগুলো পরিচালিত ক্ষমতা নেই। পুতিন রাশিয়ার পররাষ্ট্র টেলিভিশনে বলেন, এটি কেবল ইউক্রেন শাসনকে রাশিয়ার আঘাত হানার সুযোগ দেওয়ার প্রশ্ন নয়, এটি নাটো দেশগুলোকে একটি সরাসরি আঘাত জড়িয়ে করার সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন। তিনি আরো বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় নাটো দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াবে। এটি তাদের সরাসরি অংশগ্রহণ হবে এবং এটি অবশ্যই সংঘাতের প্রকৃত পরিবর্তন করবে। পুতিন উল্লেখ করে বলেন, রাশিয়া নতুন হুমকি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যদিও তিনি এসব সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবে অতীতে তিনি পশ্চিমাদের শত্রুদের রুশ আক্রমণ, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের লক্ষ্যবিরস্ত আঘাত করার কথা বলেছেন। এছাড়া জুন মাসে তিনি পশ্চিমা লক্ষ্যবিরস্ত আঘাত করার জন্য কনভেনশন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা উল্লেখ করেছিলেন। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে রাশিয়া বর্তমান তার সামরিক নীতিমালা কার্যক্রম করেছে। এই রীতি ঠিক করবে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র কখনো ও কিভাবে ব্যবহার করবে। এছাড়া রাশিয়া বর্তমানে চীনের সঙ্গে বড় ধরনের নৌ প্রতিক্ষণ চালানো এবং বড় আক্রমণের পণ্য রপ্তানি সীমিত করার বিষয়টি বিবেচনা করছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার আঘাত করার অনুমতি দেওয়ার বিষয়টি আলোচনা করেছে, যা তাদের মতো মস্কোর পক্ষ থেকে যুদ্ধ সম্পর্কিত জবাব হতে পারে। তারা যদি করছে রাশিয়া ইরান থেকে ব্যাট্টুলিয়া ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে তেহরান এই দাবিতে ঘৃণা প্রকাশ হিসেবে অভিহিত করেছে। রাশিয়া 2022 সালে ইউক্রেনের প্রবল সামরিক হামলা চালায়, যা সম্পূর্ণ পর থেকে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হয়ে দাঁড়ায়। পুতিন এই সংঘাতকে একটি অস্তিত্ব লড়াই হিসেবে দেখেন। পশ্চিমা এবং ইউক্রেন এই সংঘাতকে সম্প্রদায়ের ভূমি দখলের চেষ্টা হিসেবে দেখছে এবং যুক্তরাষ্ট্রে রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার করেছে। বর্তমান রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে 18% বেশি নিয়ন্ত্রণ করেছে।